আজকের ভিডিওতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, ডিফারেন্ট স্টেজেস অফ শেয়ার ক্যাপিটাল। আমার আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম শেয়ার কি, আমি আরেকবার রিক্যাপিচুলেট করছি। শেয়ার কি? শেয়ার ইজ এ স্মল পার্ট অফ ক্যাপিটাল অফ আ কোম্পানি, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সমমূল্যের এককে ভাগ করা হয় সেই এককগুলিকে শেয়ার বলা হয়। দেখো, একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বলেছি, আ কোম্পানি হ্যাজ টোটাল ক্যাপিটাল অফ রুপিস 10 lakhs ডিভাইডেড ইন্টু স্মল পার্টস অফ রুপিস 10 ইচ। তাহলে মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করা হয় আমরা বলেছিলাম। তাহলে মোট মূলধন বা টোটাল ক্যাপিটাল কত? 10 lakhs রুপিস। আর এক একটি ইউনিটের দাম কত? দেখো, ইন্টু স্মল পার্টস অফ রুপিস 10 ইচ। তাহলে একটা ইউনিটের দাম হচ্ছে রুপিস 10, মানে 1 শেয়ার, ফেস ভ্যালু অফ 1 শেয়ার হচ্ছে রুপিস 10। তাহলে কটা শেয়ার কোম্পানির রয়েছে? নাম্বার অফ শেয়ার্স। দেখো, রুপিস 10 lakhs ডিভাইডেড বাই রুপিস 10, দ্যাট ইজ 1 lakh শেয়ার। ক্লিয়ার? এবার দেখো, 1956 কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানি আইন, 1956 খ্রিস্টাব্দের কোম্পানি আইনের ষষ্ঠ তপশিল, শিডিউল 6 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1956 এবং 2013 খ্রিস্টাব্দের কোম্পানি আইনের তৃতীয় তপশিল, শিডিউল 3 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী শেয়ার মূলধনের বিভিন্ন স্তর, ডিফারেন্ট স্টেজেস অফ শেয়ার ক্যাপিটাল আছে। তাহলে কোম্পানিজ অ্যাক্ট 1956 এর ক্ষেত্রে এই যে স্টেজেস অফ শেয়ার ক্যাপিটাল, এটা বলা ছিল শিডিউল 6-এ। 2013-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কোম্পানিজ অ্যাক্টে, সেখানে শিডিউল 3-তে ডিফারেন্ট স্টেজেস অফ শেয়ার ক্যাপিটালের কথা বলা আছে। তাহলে দেখো, প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ হচ্ছে অথরাইজড ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল বা রেজিস্টার্ড ক্যাপিটাল। This is the maximum amount of share capital that a joint stock company can raise. This amount is mentioned in Memorandum of Association at the time of registration of company. অর্থাৎ অনুমোদিত মূলধন বা নামিক মূলধন বা নিবন্ধিত মূলধন বলতে আমরা কি বুঝবো? যে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে যে সর্বোচ্চ পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে তাকেই অনুমোদিত মূলধন বলা হয়। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, আমরা আগের ভিডিওয়ে বলেছি, সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সে সংগ্রহ করতে পারবে তাকে আমরা বলবো অনুমোদিত মূলধন বা নামিক মূলধন বা নিবন্ধিত মূলধন। কেন নিবন্ধিত মূলধন আমরা বলছি? কারণ কোম্পানি নিবন্ধনের সময় এই মূলধনের পরিমাণটি পরিমেল বন্ধ বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করা থাকে। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছি। এ লিমিটেড হ্যাজ রেজিস্টার্ড ক্যাপিটাল অফ রুপিস 75,000 শেয়ার্স অফ রুপিস 10 ইচ। তাহলে অথরাইজ ক্যাপিটাল অর রেজিস্টার্ড ক্যাপিটাল অর নমিনাল ক্যাপিটাল কত হবে? 75,000 shares into rupees 10, that is rupees 7,50,000. ক্লিয়ার? এরপরে দেখো, আমরা পাচ্ছি ইস্যুড ক্যাপিটাল। ইস্যুড ক্যাপিটাল কি? ইট ইজ আ পার্ট অফ অথরাইজড ক্যাপিটাল দ্যাট ইজ অফার্ড টু দ্য পাবলিক ফর সাবস্ক্রিপশন। এটাকে আমরা বাংলায় বলি বিলিকৃত মূলধন, বা কোনো কোনো বইতে তোমরা বিলিযোগ্য মূলধন হিসেবেও পেতে পারো। বিলিকৃত মূলধন কি? অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রয় করার জন্য উপস্থাপিত করা হয় তাকে বিলিকৃত অথবা বিলিযোগ্য মূলধন বলে। যেমন ধরো, আমাদের যদি বলে দেয় যে এ লিমিটেড ইস্যুড 50,000 শেয়ার্স অফ রুপিস 10 ইচ, তাহলে আগের এক্সাম্পলে আমরা কি দেখেছিলাম? এ লিমিটেড অথরাইজড উইথ 75,000 শেয়ার্স অফ রুপিস 10 ইচ, কিন্তু এ লিমিটেড পুরোটা ইস্যু করেনি, 50,000 শেয়ার বিক্রির জন্য উপস্থাপন করেছে। তাহলে ইস্যুড ক্যাপিটাল কত হচ্ছে? 50,000 শেয়ার্স ইন্টু রুপিস 10 ইচ, দ্যাট ইজ রুপিস 5 lakhs। ক্লিয়ার? এবারে দেখো, সাবস্ক্রাইবড ক্যাপিটাল।
What is subscribed capital? It is part of issued capital that has been subscribed by the public and allotted by the কোম্পানি। বাংলায় সাবস্ক্রাইব ক্যাপিটালকে আমরা বলি বিকৃত মূলধন। বিকৃত মূলধন তাহলে কি? বিলিকৃত মূলধনের যে অংশ প্রকৃতপক্ষে বিক্রয় হয় তাকে বিলিকৃত মূলধন বলে। তাহলে এখানে দেখো আমাদের কত ইস্যু করা হয়েছিল, 50,000 শেয়ার ইস্যু করা হয়েছিল। আমার পরবর্তী এক্সাম্পলটা দেখো, পাবলিক সাবস্ক্রাইব ফর 40,000 শেয়ার, অর্থাৎ জনসাধারণ 40,000 শেয়ার কিনতে চেয়েছে এবং কোম্পানি 40,000 শেয়ার বিক্রয় করেছে। তাহলে সাবস্ক্রাইবড ক্যাপিটাল হবে 40,000 শেয়ার্স ইন্টু ₹10, দ্যাট ইজ ₹4 lakhs। ক্লিয়ার? একটা কথা এখানে মাথায় রাখতে হবে, দেখো আমি নোট দিয়ে লিখে দিয়েছি, ইফ অল দ্য ইস্যুড ক্যাপিটাল ইজ সাবস্ক্রাইব বাই দ্য পাবলিক দেন ইস্যুড ক্যাপিটাল ইকুয়াল টু সাবস্ক্রাইব ক্যাপিটাল। So, subscribed capital can never exceed issued capital. এখানে issued capital কত ছিল? 50,000 শেয়ার। কিন্তু এখানে যদি 50,000 এর পুরো 50,000 শেয়ারই সাবস্ক্রাইব করতো পাবলিক, জনসাধারণ, তাহলে ইস্যুড ক্যাপিটাল যা ছিল 5 লাখ, সাবস্ক্রাইব ক্যাপিটালও তাই হতো 5 লাখ। কিন্তু এই এক্সাম্পলে তা হয়নি। এখানে 50,000 শেয়ার দেখো ইস্যু করা হয়েছিল, কিন্তু পাবলিক সাবস্ক্রাইব করেছে 40,000 শেয়ার, সেই জন্য সাবস্ক্রাইব ক্যাপিটাল এসছে 4 লাখ। ইস্যুড ক্যাপিটাল 5 লাখ, সাবস্ক্রাইব ক্যাপিটাল 4 লাখ। দ্যাট মিনস সাবস্ক্রাইব ক্যাপিটাল কিন্তু ইস্যুড ক্যাপিটালের থেকে কম। ইট ক্যান নেভার এক্সিড দ্য ইস্যুড ক্যাপিটাল। ক্লিয়ার? এইবারে দেখো কল্ড আপ ক্যাপিটাল। It is the part of subscribed capital that a company has called upon its shareholders to pay. অর্থাৎ বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয় তাকে তলবিকৃত মূলধন বলে। এটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে যখন আমরা শেয়ার ইস্যু করব, কিভাবে ইস্যু করব। দেখো, ইস্যু অফ শেয়ারস আমরা দুভাবে করতে পারি। এক, ইস্যুড অ্যাট লামসাম, এর মানে কি? অর্থাৎ বিকৃত মূলধনের সম্পূর্ণ অর্থ একসঙ্গে বিনিয়োগকারীকে প্রদান করতে হবে। যদি সম্পূর্ণ অর্থ একবারে প্রদান করতে হয় তখন আমরা দেখব সাবস্ক্রাইব ক্যাপিটাল ইকুয়াল টু কল্ড আপ ক্যাপিটাল হবে। আর যদি ইস্যুড বাই ইনস্টলমেন্টে হয়, অর্থাৎ বিকৃত মূলধনের অর্থ কিস্তিতে প্রদান করতে হয়, তখন কিন্তু সাবস্ক্রাইব ক্যাপিটাল কল্ড আপ ক্যাপিটালের থেকে বড় হবে। সাবস্ক্রাইব ক্যাপিটাল উইল বি গ্রেটার দ্যান কল্ড আপ ক্যাপিটাল। ক্লিয়ার? এবারে দেখো এই যে কিস্তির কথা বললাম, এই কিস্তিগুলো কি কি আমরা দেখে নিই। দেখো, ইস্যু অফ শেয়ারস বাই ইনস্টলমেন্ট। যখন আমরা কিস্তিতে শেয়ার ইস্যু করি তখন আমাদের প্রথম কিস্তি হলো অ্যাপ্লিকেশন মানি। অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশন কি? শেয়ার অ্যাপ্লিকেশন মানি ইজ দ্য অ্যামাউন্ট রিসিভড বাই আ কোম্পানি ফ্রম অ্যাপ্লিকেন্টস হু উইশ টু পারচেজ ইটস শেয়ার। অ্যাপ্লিকেশন মানি ক্যান নেভার বি লেস দ্যান 5% অফ ফেস ভ্যালু অফ শেয়ারস। এটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম মাথায় রেখে দেবে। তাহলে আবেদনের অর্থ বলতে আমরা কি বুঝি না, যখন প্রসপেক্টাস বা বিবরণপত্র বিলি করা হয় তখন যে সমস্ত বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের ইচ্ছে প্রকাশ করেন, শেয়ার ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিরা নির্দিষ্ট ফর্মে আবেদন করে এবং শেয়ারের মোট মূল্যের একটি নির্দিষ্ট অংশ কোম্পানিতে জমা দেয়, এই প্রকার অর্থকে আবেদনের অর্থ বলে। তাহলে আবেদনের অর্থ শেয়ারের অভিহিত মূল্যের, অভিহিত মূল্য মানে আমরা এক্ষুনি বললাম ফেস ভ্যালু অফ শেয়ার, তার 5%-এর কম হতে পারে না। ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন যখন একটা ফেস ভ্যালু অফ শেয়ার, সেটাকে আমরা কিস্তিতে নিচ্ছি, তাহলে অ্যাপ্লিকেশনের জন্য যে কিস্তিটা স্থির করা হয়েছে সেটা পরিমেল নিয়মাবলীতে লেখা থাকে, সেই টাকাটা ইচ্ছুক ব্যক্তিদের নির্দিষ্ট ফর্মে আবেদন করার সঙ্গে সঙ্গে ওই টাকাটা কোম্পানির কাছে জমা দিয়ে দিতে হয়। এই টাকাটাকে আমরা বলি আবেদনের অর্থ বা অ্যাপ্লিকেশন মানি। এরপরে দেখো
অ্যালটমেন্ট মানি, এটা হলো দ্বিতীয় কিস্তি। অ্যালটমেন্ট মানি কি? আফটার রিসিভিং অ্যাপ্লিকেশন, কোম্পানি রিভিউ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম and then allot the shares to the respective applicants on a later date. They become the shareholders of the company, and then company may ask them to send a specific amount of face value of shares. This money is called allotment money. If shares are not allotted, then application money of those applicants are refunded. খুব মন দিয়ে শোনো, আবন্টনের অর্থ বলতে আমরা কি বুঝি? বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র পাওয়ার পর কোম্পানি প্রথমে সেই আবেদনপত্রগুলিকে বিচার করে, তারপর যাদের আবেদনপত্র তারা স্বীকার করে তাদেরকে কোম্পানির শেয়ার গ্রহীতা অর্থাৎ শেয়ার হোল্ডার হিসেবে গণ্য করা হয় এবং তাদেরকে শেয়ার বন্টন করে দেওয়া হয়। এটাকে আমরা বলি অ্যালটমেন্ট অফ শেয়ার। শেয়ার বন্টন করে দেওয়া হয় এবং শেয়ারের মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে পাঠাতে বলা হয়। অর্থাৎ আবন্টন করার পর আবন্টন বাবদ যে পরিমাণ অর্থ নির্দিষ্ট করা হয়েছে পরিমেল নিয়মাবলীতে, সেই অর্থ শেয়ার হোল্ডারদের পাঠাতে বলা হয়। এই অর্থকে আমরা বলি আবন্টনের অর্থ। আর যদি কোনো বিনিয়োগকারীর আবেদনপত্র গ্রহণ করা না হয় এবং তাকে শেয়ার বিলি না করা হয়, সেক্ষেত্রে শেয়ার আবেদনের অর্থ তাকে ফেরত দিয়ে দেওয়া হয়, রিফান্ড করে দেওয়া হয়। আমরা পরে যখন প্রবলেম করব তখন এটা আরো ডিটেলসে আমরা আলোচনা করব। এর পরের কিস্তিকে আমরা বলি কল মানি। কল মানি কি? After allotment of shares, the board of directors of the company can make a demand to its shareholders to pay whole or part of the balance remaining unpaid on each share. This amount is called call money. Call money can be realized in installments like first call, second call, final call, etc. আরেকটা কি আমাদের মনে রাখতে হবে? Call money cannot be greater than 25% of face value of share. ফেস ভ্যালুর 25% বেশি হবে না। আর there must be at least 1 month interval between two calls. দুটো কলের মধ্যে at least 1 month interval হবে। দেখো আমি এটা বাংলাতেও তোমাদের বুঝিয়েছি। শেয়ার আবন্টিত হওয়ার পর কোম্পানির পরিচালক মণ্ডলী শেয়ারের অবশিষ্ট মূল্য আদায়ের জন্য অর্থ তলব করে। শেয়ার মূল্যের এই অংশকে তলবি অর্থ বলে। এরূপ অর্থ সম্পূর্ণভাবে আদায় করা যেতে পারে বা একাধিক কিস্তিতে আদায় করা যেতে পারে। যদি কিস্তিতে আদায় করা হয় তাহলে ওখানে আমরা কি বলেছিলাম ইংলিশে? ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল। আমরা বাংলায় বলি প্রথম তলব, দ্বিতীয় তলব, শেষ তলব ইত্যাদি। এখন তলবি অর্থের পরিমাণ শেয়ারের অভিহিত মূল্যের 25% বেশি হবে না, আর দুটি তলবের মধ্যে অন্তত 1 মাসের ব্যবধান থাকতে হবে। এর পরেরটা দেখো, uncalled capital. It is the part of subscribed capital not called up by the company. It is called uncalled capital. তার মানে কি? আমাদের যে সাবস্ক্রাইব ক্যাপিটাল ছিল তার থেকে যতটা কল্ড আপ করা হয়েছে সেটাকে যদি আমরা বাদ দিই তাহলেই আমরা পেয়ে যাব আনকল্ড ক্যাপিটাল। অর্থাৎ বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য শেয়ার গ্রহীতাদের এখনো পর্যন্ত তলব করা হয়নি তাকেই অতলবী মূলধন বলে। অর্থাৎ বিকৃত মূলধন মাইনাস তলবিকৃত মূলধন ইকুয়াল টু অতলবী মূলধন। এরপরে আসছে দেখো paid up capital. It is the part of called up capital the shareholders actually paid. If whole money is realized, then
কল্ড আপ ক্যাপিটাল ইকুয়াল টু পেড আপ ক্যাপিটাল। তাহলে আদায়কৃত মূলধন বলতে আমরা কি বুঝবো? তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা হয়েছে, দেখো আমি এখানে লিখেছি, যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা হয়েছে তাকে আদায়কৃত মূলধন বলে। যদি সম্পূর্ণ টাকা আদায় করা হয়ে থাকে তবে তলবিকৃত মূলধন ইকুয়াল টু আদায়কৃত মূলধন হবে। ক্লিয়ার? এইবার দেখো কলস ইন এরিয়ার ক্যাপিটাল। কলস ইন এরিয়ার ক্যাপিটাল কি? ইট ইজ দ্য পার্ট অফ কল্ড আপ ক্যাপিটাল নট রিয়েলাইজ ফ্রম দ্য শেয়ার হোল্ডার। তার মানে যতটা তলব করা হয়েছিল, যতটা কল্ড আপ করা হয়েছিল, কল্ড আপ ক্যাপিটাল মাইনাস পেইড আপ ক্যাপিটাল ইকুয়াল টু কলস ইন এরিয়ার্স। তাহলে বকেয়া তলবি মূলধন বলতে আমরা কি বুঝি? তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা যায়নি, যে অংশ আমরা আদায় করতে পারিনি, কোম্পানি যে অংশ আদায় করতে পারেনি, তাকে আমরা বলি বকেয়া তলবি মূলধন। তাহলে তলবিকৃত মূলধন থেকে আদায়কৃত মূলধন বাদ দিলে আমরা পেয়ে যাই বকেয়া তলবি মূলধন। লাস্ট পার্ট দেখো, রিজার্ভ ক্যাপিটাল। ইট ইজ the part of uncalled capital that will not be called up for payment except during liquidation. রিজার্ভ ক্যাপিটালকে বাংলায় আমরা বলি সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধন কি? যদি যৌথ মূলধনী কোম্পানি সিদ্ধান্ত নেয় যে অতলবী মূলধনের কোনো অংশ বিলোপ সাধনের সময় ছাড়া শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আর তলব করা হবে না, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস ডিসিশন নিল যে আনকল্ড ক্যাপিটালের একটা পার্ট, অতলবী মূলধনের কোনো অংশ বিলোপ সাধনের সময় ছাড়া, লিকুইডেশন ছাড়া শেয়ার হোল্ডারদের কাছ থেকে চাওয়া হবে না, তলব করা হবে না, তখন অতলবী মূলধনের ওই অংশকে সংরক্ষিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল বলা হবে। দেখো আমি একটা প্রবলেম দিয়ে বুঝিয়েছি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। খুব মন দিয়ে দেখো। A Limited was incorporated with an authorized capital of 75,000 equity shares of rupees 10 each. The company issued 50,000 shares of rupees 10 each, payable at rupees 3 on application, rupees 4 on allotment, rupees 2 on first call, and rupee 1 on final call. Applications were received for 40,000 shares. The company allotted the shares applied for and called up to first call. All money was realized except one shareholder holding 1,000 shares failed to pay the first call money. The board of directors decided that the final call money would not be called up except during liquidation. Show the stages of share capital. এটা খুব ভালো করে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের প্রবলেম করতে আর কোনো অসুবিধা হবে না। দেখো এখানে ফেস ভ্যালু অফ শেয়ার কত? রুপিস 10। তাহলে দেখো আমি লিখেছি ফেস ভ্যালু অফ শেয়ার কত? রুপিস 10। অ্যাপ্লিকেশনে কত? রুপিস 3, অ্যালটমেন্ট রুপিস 4, ফার্স্ট কল রুপিস 2, ফাইনাল কল রুপি 1। তাহলে কত হচ্ছে দেখো, 4 3 7 2 9 প্লাস 1 দ্যাট ইজ 10। হলো? মিলে গেল? এবারে the company was incorporated with an authorized capital of 75,000 equity shares of rupees 10 each. তাহলে authorized capital কত হবে? 75,000 shares into rupees 10, that is rupees 7,50,000. কোম্পানি দেখো কত ইস্যু করেছে, the company issued 50,000 shares of rupees 10 each. তাহলে issued capital কত হবে? 50,000 shares into rupees 10, that is rupees 5 lakhs. ক্লিয়ার? এবার দেখো অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভ ফর 40,000 শেয়ার। তাহলে অ্যাকচুয়ালি কত শেয়ার বিক্রি হয়েছে? 40,000 শেয়ার বিক্রি হয়েছে। তাহলে সাবস্ক্রাইবড ক্যাপিটাল কত আসছে? 40,000 শেয়ারস ইন্টু রুপিস 10, দ্যাট ইজ রুপিস 4 lakhs. ক্লিয়ার? এরপরে দেখো দ্য কোম্পানি অ্যালটেড দ্য শেয়ারস অ্যাপ্লাইড ফর অ্যান্ড কল্ড আপ টু ফার্স্ট কল। কল্ড আপ টু ফার্স্ট কল মানে কত অবধি ডাকা হয়েছে? অ্যাপ্লিকেশনের টাকা, অ্যালটমেন্টের টাকা, ফার্স্ট কলের টাকা। তার মানে
3 plus 4 plus 2 that is rupees 9. তাহলে কল্ড আপ ক্যাপিটাল কত? 40,000 shares into rupees 9 that is rupees 3,60,000. কতটা ডাকা হয়নি? ফাইনাল কলের টাকাটা ডাকা হয়নি, তলব করা হয়নি। তাহলে আনকল্ড ক্যাপিটাল কি দাঁড়াচ্ছে? 40,000 shares into rupee 1 that is rupees 40,000. এইবার দেখো পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল কত? দেখো এখানে বলা ছিল যে সবাই টাকা দিয়েছে, শুধু 1,000 শেয়ার ফেল টু পে দ্য ফার্স্ট কল মানি। তাহলে 40,000 শেয়ার বিক্রি হয়েছে, 40,000 এর মধ্যে 39,000 শেয়ার ফার্স্ট কল অবধি টাকা দিয়েছে, 1,000 শেয়ার অ্যালটমেন্ট অবধি টাকা দিয়েছে। তাহলে দেখো পেইড আপ ক্যাপিটাল কত আমরা বার করে নিতে পারবো সহজেই। 39,000 শেয়ার অ্যাপ্লিকেশনের জন্য 3 টাকা, অ্যালটমেন্টের 4 টাকা, ফার্স্ট কলের 2 টাকা, টোটাল 9 টাকা দিয়েছে। তাহলে 39,000 শেয়ার ইন্টু রুপিস 9। আর 1,000 শেয়ার যে ফার্স্ট কলের টাকাটা দিতে পারেনি, সে তো অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্টের টাকাটা দিয়েছে। তাহলে 1,000 শেয়ার ইন্টু রুপিস 7 দ্যাট ইজ 3,51,000 প্লাস 7,000 মানে 3,58,000 হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। কলস ইন এরিয়ার তাহলে কত? যে টাকাটা দিতে পারেনি 1,000 শেয়ার ইন্টু রুপিস 2, ফার্স্ট কলে কত ছিল? রুপিস 2 পার শেয়ার। তাহলে ফার্স্ট কলের টাকাটা দিতে পারেনি মানে 1,000 শেয়ার ইন্টু রুপিস 2 ইকুয়াল টু 2,000। তাহলে দেখো আমাদের কিন্তু মিলে যাচ্ছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম কল্ড আপ ক্যাপিটাল মাইনাস পেড আপ ক্যাপিটাল ইকুয়াল টু কলস ইন এরিয়ার। তাহলে দেখো এখানে কল্ড আপ ক্যাপিটাল কত? 3,60,000 মাইনাস পেড আপ ক্যাপিটাল কত? 3,58,000। তাহলে কলস ইন এরিয়ার কত? রুপিস 2,000। ক্লিয়ার? আর রিজার্ভ ক্যাপিটাল কি বলা হয়েছিল? দেখো এখানে আমরা বলেছি দ্য বোর্ড অফ ডিরেক্টরস ডিসাইডেড দ্যাট দ্য ফাইনাল কল মানি উড নট বি কল্ড আপ এক্সেপ্ট ডিউরিং লিকুইডেশন। ফাইনাল কলের টাকা লিকুইডেশন ছাড়া অন্য সময় চাওয়া হবে না। তাহলে রিজার্ভ ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে? 40,000 শেয়ার্স ইন্টু রুপি 1 ইকুয়াল টু 40,000। অর্থাৎ এখানে দেখো আনকল্ড ক্যাপিটাল যেটা আছে সেটাই হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে এই টাকাটাই বোর্ড অফ ডিরেক্টরস ডিসিশন নিয়েছে, এটা লিকুইডেশনের সময় ছাড়া চাওয়া হবে না। তাহলে এই আনকল্ড ক্যাপিটালের পুরো অ্যামাউন্টটাই আমাদের হয়ে যাচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে।